উনি আমাকে পরামর্শ দিয়েছেন যে আপনি পেলিংয়ে যান, পেলিংয়ে গিয়ে ভালো কাঞ্চনজঙ্ঘা দেখবেন। তো ওনার পরামর্শ শিরোধার্য করে আমি পেলিংয়ে যাচ্ছি। দেখা যাক যে পেলিংয়ে গেলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ভালো, না কপালে থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ভালো, সেটা গিয়ে দেখব। আমাদের ভারতবর্ষে কত সুন্দর সুন্দর জায়গা আছে, সত্যিই তাই। এই অজানা জায়গাগুলোকে এক্সপ্লোর করতে সত্যি খুব ভালো লাগে। দেখুন অরিন্দর সাহসে ভর করে কোথায় যাচ্ছে। ওরে বাপরে বাপ, সাহসে ভর করে মানে কি, আমার কি সাহস নেই নাকি? এখানে অরেঞ্জ গার্ডেন দেখবো বলে এলাম, কিন্তু এই ফুলের সমারোহ দেখে মন ভরে যাচ্ছে। অসাধারণ ফুলের সমারোহ। বলুন না যে আকাশ পরিষ্কার থাকলে যেরকম ওয়েদার হয় সেটাকে এনজয় করতে চাও। একদম শেখো। ঠিক তাই। মানে এটা সত্যিই তাই। আমরা এসে এরকম দুঃখ করি, মেঘলা বৃষ্টি হচ্ছে, তাতে কি? পাহাড়ে তো আনপ্রেডিক্টেবল হবে এটাই জেনেই বাড়ি থেকে বেরিয়েছি, সুতরাং আমার এটাই ভালো লাগছে। পেলিংয়ের এই হোটেলে এসে একেবারে সারা দিনের ক্লান্তি যেন কোথায় দূর হয়ে গেল। সত্যি বলছি, এত সুন্দর এই ঘরটা, মন ভালো হয়ে যাওয়ার মতো। আজকে 14ই এপ্রিল 2026। নামচি থেকে আমরা এখন রওনা দিয়েছি পেলিংয়ের পথে। আপনারা জানেন যে আমরা বেশ কয়েকদিন ধরে পাহাড়ে ঘুরছি। এর আগে আমরা ছিলাম রাবাংলা থেকে আজকে সকালবেলায় আমরা এসে পৌঁছেছিলাম নামচি। নামচিতে আমরা চারধাম দেখলাম এবং দেখে তারপরে এখন এই দুপুরের দিকে আমরা পেলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। নামচি থেকে পেলিংয়ের ডিস্টেন্স মোটামুটি 50 কিলোমিটারের কাছাকাছি, সময় লাগার কথা 2 ঘন্টা। আর আপনারা যদি নিউ জলপাইগুড়ি থেকে আসেন, নিউ জলপাইগুড়ি থেকে পেলিংয়ের ডিস্টেন্স 124-25 কিলোমিটার মতন, কিন্তু সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা, কেননা মাঝখানে কয়েকটি জায়গায় রাস্তা খারাপ রয়েছে। এর আগে আমরা সিল্ক রুট কভার করেছি এবং সেই সময় কিন্তু আমরা ওয়েদার খুব খারাপ পেয়েছি, মানে মেঘ ছিল, বৃষ্টি ছিল, এই সব কিছু নিয়েই আমরা ঘুরেছি। কিন্তু গতকাল থেকে ওয়েদার তুলনামূলকভাবে ভালো এবং পেলিংয়ে পৌঁছচ্ছি। আশা করি কাঞ্চনজঙ্ঘা ভালো করে দেখতে পাবো। আমার যে নর্থ বেঙ্গলের বিভিন্ন অফবিট জায়গার ভিডিওগুলি, সেই ভিডিওগুলিতে আমি যেসব জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় বলি, সেটা নিয়ে একজন বলেছেন আমাকে, ফেসবুকে বলেছেন যে আপনি যেসব জায়গাগুলো দেখান সেগুলি সমস্ত প্যাচপ্যাচে জায়গা, ওখানে সারাক্ষণ মেঘ করে থাকে, মেঘলা, ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। উনি আমাকে পরামর্শ দিয়েছেন যে আপনি পেলিংয়ে যান, পেলিংয়ে গিয়ে ভালো কাঞ্চনজঙ্ঘা দেখবেন। তো ওনার পরামর্শ শিরোধার্য করে আমি পেলিংয়ে যাচ্ছি। দেখা যাক যে পেলিংয়ে গেলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ভালো, না কপালে থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ভালো, সেটা গিয়ে দেখব। এই পাহাড়ি পথ ধরে যে এতদিন ধরে যাচ্ছি, ক্লান্তি যেন সেই অর্থে লাগে না। এই পাহাড়ি পথ ধরে যেন চলতেই ভালো লাগে। এই রঙ্গিত নদী আমরা পার করলাম। রঙ্গিত নদীর ওপারে নামচি ডিস্ট্রিক্ট, আমরা নামচি ডিস্ট্রিক্ট ক্রস করে এখন সোরেং ডিস্ট্রিক্টে প্রবেশ করলাম। এত অপূর্ব ল্যান্ডস্কেপ, মানে ওয়েদার যদি ক্লিয়ার থাকে তাহলে পাহাড়ের রাস্তায় চলার যে কি আনন্দ, তাই না? একদম তাই। আমি তো শুধু বাইরে তাকিয়ে থাকি আর এক একটা বাড়ি দেখি, মনে হয় কিছুক্ষণ সেই বাড়িটার সামনে দাঁড়িয়ে থাকি। প্রত্যেকটা বাড়ির বারান্দায় অসংখ্য ফুলের বাহার, লাল, নীল, হলুদ, গোলাপি। সত্যিই তাই, একেবারে নিপুণ হাতে তারা সযত্নে ফুলগুলো ওখানে রেখে দিয়েছে সাজিয়ে, যেন আমাদেরই দেখার জন্য, আমাদের জন্যই যেন ওই ফুলগুলো প্রতীক্ষা করে আছে। সবসময় আমার এটাই মনে হয়। আর পাহাড়ের কোলে কোলে যে গাছগুলো ফুটে ওঠে, তাতে যে ফুলের বাহার, কেউ নিজের হাতে তো লাগায় না, সে আপন খেয়ালেই বেড়ে ওঠে একেবারে গাছ ভর্তি করে ফুল। আমরা তো শত চেষ্টা করলেও আমাদের ওখানে এরকম ফুল ফোটাতে পারি না। যাই হোক, তাই জন্যই আমরা বারবার পাহাড়ে ছুটে আসি। খুব ভালো লাগে, সত্যিই তাই। আপনারাও আসবেন, পাহাড়ে এসে যখন এই রকম রূপ দেখবেন তখন মনে হবে যেন একেবারে নিজেকে বিশুদ্ধ করে আবার ফিরে যাচ্ছেন। সেই কারণেই বারবার পাহাড়ে আসা। আসতে ভালো লাগে এবং আসতে হয়।
আমরা পেলিংয়ে এসে পৌঁছালাম এই জাস্ট কিছুক্ষণ আগে। এখন ঘড়িতে সময় 5:57। আমরা মোটামুটি 5:30 নাগাদই এসে পৌঁছাতাম। রাস্তায় এক জায়গায় কিছুক্ষণের জন্য দাঁড়ালাম, চা খেলাম, তার জন্য কিছুটা সময় গেল। আর এই হলো আমাদের হোটেল। এই হোটেলটির নাম হলো এলিসন হাইটস। থ্যাংক ইউ। আমাদের খুব সুন্দর ওয়েলকাম জানানো হলো এই হোটেলে। আমরা এখন হোটেলে ঢুকে আপনাদের এই হোটেলের রুম এবং অন্যান্য বিষয়গুলি দেখাচ্ছি। এই রেজিস্টার বুক আমরাই ওপেন করলাম, মানে প্রথম আমরা এই হোটেলের গেস্ট হিসেবে এন্ট্রি করলাম। এই হোটেলটি একেবারেই নতুন, সবে মার্চ মাসে ওপেন হয়েছে এবং এই রকম এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের এই প্রথম। এই হলো আমাদের হোটেলের রুম। পেলিংয়ের এই হোটেলে এসে একেবারে সারা দিনের ক্লান্তি যেন কোথায় দূর হয়ে গেল। সত্যি বলছি, এত সুন্দর এই ঘরটা, মন ভালো হয়ে যাওয়ার মতো, আর এত সুন্দর সাজানো। আর সবচেয়ে ভালো এই ঘরটার হচ্ছে সামনে সুদূর বিস্তৃত দেখা যাবে কাঞ্চনজঙ্ঘাকে। অপূর্ব অপূর্ব। এখন মেঘ রয়েছে যার জন্য দেখা যাচ্ছে না, কিন্তু এখন সন্ধেবেলায় দেখুন কত সুন্দর লাগছে। মনে হচ্ছে এখানেই 4 দিন থেকে যাই আরো। তবে যেহেতু আমরাই প্রথম গেস্ট, এখানে অনেক কাজ এখনো বাকি রয়েছে। যেমন দেখতে পাচ্ছি এখানে একটা টিভি লাগবে, এখানে একটা ফ্রিজ লাগবে, আর এখন নেই, তবুও বলছি অসাধারণ, ওগুলোর দরকারও নেই। ট্যুর কিংডম আমাদের মন ভালো করে দিয়েছে এই পেলিংয়ের এই হোটেলে স্টে দিয়ে আর কি। এই দেখুন বাথরুম, কত বড় বাথরুম দেখুন, কি সুন্দর, খুব সুন্দর বাথরুম। আজকে আমরা একটু আর্লি ডিনার করব। আমরা ওনাদের ডাইনিংয়ে এসেছি, ডাইনিংটিও খুব সুন্দর দেখুন আপনারা। প্রথমেই আমাদের গরম গরম স্যুপ দিয়ে গেল। এই ঠান্ডায় এই স্যুপটা কিন্তু দারুণ জমে যাবে, খুব ভালো লাগলো। স্যুপের টেস্ট অসাধারণ হয়েছিল। এবার মেন কোর্স এসে গেছে। কি কি দিল মেন কোর্সে আপনাদের দেখাই। প্রথমে রুটি, সঙ্গে ভাত, আলু জিরার তরকারি, এদিকে ডাল, ওদিকে চিকেন কষা, আর 1 প্লেট স্যালাড। স্যালাডে আছে পেঁয়াজ, টমেটো, শসা আর কাঁচা লঙ্কা। আপনাদের আরেকটা কথা বলে রাখি, আমরা এই যে প্যাকেজে এসেছি ট্যুর কিংডমের সাথে, এদের কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে এমএপি প্ল্যানে, মানে ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুডেড। লাঞ্চ কিন্তু ইনক্লুডেড নয়, কেননা লাঞ্চের সময় তো আমরা বেশিরভাগ সময় সাইট সিইং করছি, সেই কারণে লাঞ্চ আমাদের নিজেদের খরচে বাইরে আলাদা করে নিতে হচ্ছে, সেটা প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত নয়। আজকে 15ই এপ্রিল 2026 আর বাংলা 1433 সনের আজকে পয়লা বৈশাখ। পেলিংয়ে গতকাল থেকে আমরা যখন ঢুকেছি তখন থেকে সম্পূর্ণ মেঘে ঢাকা, এবং আজকেও মেঘে ঢাকা সকাল। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকেও বৃষ্টি হয়েছিল, এবং এতটাই মেঘলা ছিল যে 30-40 মিটার দূরের জিনিসও পরিষ্কার দেখা যাচ্ছিল না। এখন বৃষ্টিটা একটু কমেছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা নেই। তার মানে এটা প্রমাণ হলো যে পেলিংয়ে আসলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। একদম তাই, কাঞ্চনজঙ্ঘা দেখাটা পুরো হচ্ছে কপালের ব্যাপার। একদমই তাই। এখনো পুরো মেঘ ঢেকে রয়েছে। আমরা এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপরে আমরা পেলিংয়ের বিভিন্ন জায়গাগুলি ঘুরতে বেরোবো। তার মধ্যে যদি মেঘ কেটে রোদ উঠে কাঞ্চনজঙ্ঘা দেখা দেন তাহলে তো সেটা আমাদের সৌভাগ্য। তবে আমার মনে হচ্ছে না কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, কারণ প্রচুর মেঘ। দেখো আস্তে ওটার মধ্যে ঝোলে ভর্তি। এখানে ব্রেকফাস্টের অনেকগুলি অপশন রয়েছে, পুরি সবজি, ব্রেড অমলেট, তারপরে ম্যাগি ইত্যাদি যা যা থাকে সেগুলি সবই রয়েছে। তো আমরা নিয়েছি পুরি সবজি। আজকে তো পয়লা বৈশাখ, তাই আমরা লুচি নিলাম ব্রেকফাস্টে, মানে পাহাড়ে এসে বাঙালিয়ানা। শ্রাবণ, গুড মর্নিং। ইয়ে বেল্ট থোড়া খোল দো। এই যা ওয়েদার, সেই ওয়েদারের পরিপ্রেক্ষিতে গাড়িতে উঠেই একটি দুঃসংবাদ পেলাম। সেটি হলো আমাদের শ্রাবণ বলল যে ওর আর এক ভাইয়া কিছুক্ষণ আগে এই স্কাই ওয়াকের রাস্তায় গিয়েছে, সেইখানে বলল যে রোপওয়ে আজকে বন্ধ। এই ওয়েদারে এবং হাওয়া চলছে তার জন্য রোপওয়ে আজকে বন্ধ। যাই হোক, আমরা যতটুকু দেখতে পারি ততটুকুই নিজেরাও দেখি, আপনাদেরও দেখাই।
এই দিক দিয়ে যে রাস্তাটি চলে গেল এটি হলো রোপওয়েতে যাওয়ার রাস্তা, কিন্তু রোপওয়ে এখন বন্ধ, তার জন্য আমরা এখন বাই রোড এই পাশ দিয়ে যাচ্ছি স্কাই ওয়াকের দিকে। রোপওয়ে আজকে চড়া যাবে না, তার একটা কারণ তো যেটা বললাম যে ওয়েদার খারাপ থাকলে রোপওয়ে চলে না, সেটা যে কোনো দিনই চলে না, কিন্তু প্রতি বুধবার রোপওয়ে কিন্তু বন্ধ থাকে। আজকে যেহেতু বুধবার, আজকে রোপওয়ে এমনিতেই বন্ধ, মানে ওয়েদার খারাপের সাথে এর কোনো সম্পর্ক নেই। তো যাই হোক, আমরা সেটা জানতাম না। তবে এই রাস্তাটির অবস্থা অত্যন্ত খারাপ, এতটাই খারাপ রাস্তা যে ওই 10-12 কিলোমিটারের বেশি গতিতে গাড়ি এগোনো যাচ্ছে না, বড় বড় গর্ত রাস্তার মধ্যে, খুবই খারাপ অবস্থা। এই যে দেখুন দূরে দেখা যাচ্ছে এই যে রোপওয়ে, এই রোপওয়েগুলো সব এখন দাঁড়িয়ে রয়েছে। স্কাই ওয়াকের সামনে এসে পৌঁছলাম, এখানে গাড়ি পার্কিং করার পর্যন্ত জায়গা নেই, এত ভিড়। তো আমাদের নিচে গাড়ি নামিয়ে দিল, আমরা এখন হেঁটে যাচ্ছি স্কাই ওয়াকের কাউন্টারের দিকে, মানে টিকিট কাউন্টারের দিকে। আর দেখতে পাচ্ছেন যে এত গাড়ি দাঁড়িয়ে রয়েছে, প্রচণ্ড ভিড় আজকে। এই সামনে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটলাম 100 টাকা করে পার হেড টিকিট। এখানে শুধুমাত্র ক্যাশেই পেমেন্ট করা যাবে, কোনো অনলাইন পেমেন্ট হবে না। এই টিকিট কেটে এখন যাব স্কাই ওয়াকের দিকে। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে, তারপরে এই ঘুরে ঘুরে রাস্তা। এখানে শু কভার পাওয়া যায় 20 টাকা পার হেড, আমাদের দুজনের জন্য 40 টাকা দো। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, সবার নীল রঙের পা। তবে আপনারা যদি এখান দিয়ে খালি পায়ে যান, জুতো ওখানে খুলে রেখে, তাহলে আর 20 টাকা করে শু কভার কিনতে হবে না। অনেকেও তাই করছেন, খালি পায়ে যাচ্ছেন। আমরা এখন এই স্কাই ওয়াকের উপরে, এই যে, আর এই স্কাই ওয়াকটি হলো ভারতের প্রথম স্কাই ওয়াক। আমাদের কাছে পাঠিয়ে দেওয়াটা ওনাদের কাছে মনে হয় অনেক বেশি সাবলীল, মানে ভরসার একটা জায়গা। কি নাম আপনার? প্রসেনজিৎ শাহ। প্রসেনজিৎ শাহ। ম্যাডাম আপনার নাম কি? আচ্ছা, বেহালাতে থাকেন আপনারা। এই স্কাই ওয়াকে উঠেই আমাদের পরিবারের সদস্যদের সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। ওনারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন, বহুদিন ধরে আমাদের ভিডিও দেখছেন, আমাদের সঙ্গে রয়েছেন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা, সবাই ভালো থাকুন, নতুন বছর ভালো কাটুক। অবশ্যই, চলুন তাহলে একসাথেই ঘুরি স্কাই ওয়াকের উপর। না, দুজনে। এইখানে এসে স্কাই ওয়াক শেষ হচ্ছে, আর এই সিঁড়ি দিয়ে উঠে এইখানে গুরু চেন্দ্রজিগের 137 ফুট উঁচু স্ট্যাচু। আমাদের পরিবারের আরও কয়েকজন সদস্যের সাথে দেখা হলো, এই যে আমাদের লিটল মেম্বার। অবাক হয়ে দেখছে। আপনাদের নাম বলুন। আমার নাম অন্বেষা। অন্বেষা, অনি, প্রথমা। আচ্ছা, আর আপনারা কোথা থেকে আসছেন? বোলপুর। বাহ, আমি বালিতে আছি, আমি বালি থেকে বোলপুরে গিয়ে ভিডিও দেখি বড় স্ক্রিনেতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দারুণ লাগলো গ্লাস ব্রিজ, এবং বোধহয় কম করে 500টা ছবি তুলেছে। আমি 1000। হ্যাঁ, খুব সুন্দর লেগেছে কিন্তু, সত্যিই তাই। আকাশ পরিষ্কার থাকলে অবশ্যই আরো ভালো লাগতো, কিন্তু এত মেঘলা আকাশ। আর বলো না যে আকাশ পরিষ্কার থাকলে যেরকম ওয়েদার হয় সেটাকে এনজয় করতে চাও। একদম ঠিক তাই। মানে এটা সত্যিই তাই। আমরা এসে এরকম দুঃখ করি, মেঘলা বৃষ্টি হচ্ছে, তাতে কি? পাহাড়ে তো আনপ্রেডিক্টেবল হবে, এটাই জেনেই বাড়ি থেকে বেরিয়েছি, সুতরাং আমার এটাই ভালো লাগছে। একদম ঠিক কথা।
আমরা এসে পৌঁছলাম সিকিমের অন্যতম প্রাচীন মনাস্ট্রি পেমিয়াংতোসে মনাস্ট্রি বা পেমিয়াংসি মনাস্ট্রিতে। এই মনাস্ট্রিটি 1705 সালে প্রতিষ্ঠিত। লামা লাতসুন চেম্পো এই মনাস্ট্রিটি প্রতিষ্ঠা করেছেন এবং এই মনাস্ট্রিটি প্রধানত বৌদ্ধ নিংমা সম্প্রদায়ের মনাস্ট্রি। আমরা বৌদ্ধদের অনেক সম্প্রদায় দেখেছি, যেমন অরুণাচল প্রদেশ বা লাদাখে গিয়ে আমরা গেলুপ সম্প্রদায়ের মনাস্ট্রি দেখেছিলাম। এই মনাস্ট্রিটি তেমনি হলো নিংমা সম্প্রদায়ের মনাস্ট্রি। ঘোরাতে পারছো? এত বড় হুইল বুবু একা ঘুরিয়ে দিল। একা এই হুইলটা ঘোরানো ভীষণ চাপের। আমি তাও ঘুরিয়ে দিয়েছি, 3 বার ঘোরালাম। আমি তো যেখানে আসি হুইল ঘোরাবই। এইখানে জুতো খুলে মনাস্ট্রির ভেতরে ঢুকতে হবে, আর এই মনাস্ট্রির ভেতরে ছবি তোলা কঠোরভাবে নিষেধ। এই মনাস্ট্রির ভেতরে ছবি তোলা বা ভিডিওগ্রাফি দুটোই কঠোরভাবে নিষিদ্ধ, কিন্তু মনাস্ট্রির ভেতরে গেলে সত্যিই খুব সুন্দর লাগবে, অপূর্ব সুন্দর মনাস্ট্রি। একদম তাই। আর এই মনেস্ট্রিটা 3 তলা বিশিষ্ট এবং এই মনেস্ট্রির ভেতরে বুদ্ধদেবের বিভিন্ন জীবনী দেওয়ালে চিত্রিত রয়েছে। এছাড়া বিভিন্ন ধর্মগ্রন্থ রয়েছে, বুদ্ধদেবের 108টি যে গ্রন্থ সেটা এখানে রয়েছে। এছাড়া বিভিন্ন ধর্মগুরুদের মূর্তি রয়েছে এখানে সুসজ্জিত অবস্থায়। সব থেকে বড় কথা হলো যে এইখানে অপূর্ব সুন্দর কাঠের কারুকার্য রয়েছে ভেতরে, যেটা এই পেমিয়াংসি মনাস্ট্রির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। সপ্তদশ শতকের এই মনাস্ট্রি বর্তমানে অনেক জায়গাতেই জরাজীর্ণ, সেই কারণে বিভিন্ন জায়গাতে সংস্কারের কাজ চলছে। বিশেষ করে এই মনাস্ট্রির ভেতরে দেখবেন গুরু পদ্মসম্ভবা এবং গুরু রিপঞ্চের বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র। আর তাছাড়া রয়েছে একটি অপূর্ব সুন্দর কাঠের কাঠামো, যেটির নাম হচ্ছে জাংদক পালরি। এই জাংদক পালরিকে মনে করা হয় গুরু পদ্মসম্ভবার স্বর্গ আহরণের পথ বা রথ। এবং এই জামদক পালরিতে অনেক মণিরত্ন খচিত রয়েছে এবং এত কালারফুল, বিভিন্ন ধরনের ভেষজ রং দিয়ে তৈরি, অসাধারণ দেখতে। মানে সত্যিই স্বর্গের হ্রদ বলাটা একদম আক্ষরিক অর্থে সঠিক। এবং আপনারা এই জাংদক পালরি পাবেন হচ্ছে এই মনাস্ট্রির একেবারে 3 তলাতে গিয়ে, অবশ্যই দেখবেন। এইমাত্র যে ওয়াটারফলসটি পার করলাম এটি হলো রিম্বি ওয়াটারফলস। এখন আমরা এসে পৌঁছালাম রিভার অরেঞ্জ গার্ডেনে। দেখা যাক অরেঞ্জ গার্ডেনে কিরকম অরেঞ্জ দেখতে পাই। এখন তো অরেঞ্জের সময় নয়। ওই যে অরেঞ্জ রয়েছে, এটাও অরেঞ্জ গাছ, এটাও অরেঞ্জ গাছ, ওইদিকেও অরেঞ্জ গাছ আছে, 2-1টা অরেঞ্জ আছে। হ্যাঁ, না আমি ওপর থেকে দেখলাম একটা গাছে অনেক আছে। আমরা শিটংয়ে প্রচুর অরেঞ্জ দেখেছি। হ্যাঁ হ্যাঁ, আর এবারে চলো কাশ্মীরে যাই। আপেল দেখব। হ্যাঁ, অক্টোবর মাসে। অক্টোবর না, সেপ্টেম্বর লাস্ট। ওই সেপ্টেম্বরের লাস্ট গিয়ে আপেল দেখে আসি। না, সেপ্টেম্বরের মিডিলে গিয়ে চলো। তখন এই ফাঁকা অরেঞ্জ গার্ডেন দেখার জন্য এখানে টিকিট কাটতে হবে। কত করে টিকিট জিজ্ঞেস করো। গোলাপগুলো ভাই। আচ্ছা, এই যে টিকিট কত করে? 30 টাকা করে টিকিট। এই যে দুজনের দুটো। কত সুন্দর গোলাপ ফুটেছে দেখেছো? হ্যাঁ, এটা দেখেই আমি আটকে গেলাম। ভীষণ সুন্দর এই ফুলটা। খুব সুন্দর। এই গাছটাতে অনেকগুলি কমলা লেবু হয়ে রয়েছে। বাহ,
এই গাছটাতেই একমাত্র অনেকগুলো হয়ে রয়েছে। সে মনে আছে আমরা যখন আপেল দেখতে গিয়েছিলাম, গাছে সুতো দিয়ে আপেল বেঁধে রেখেছিল? না, এটা সুতো দিয়ে বেঁধে রাখিনি, অরিজিনাল। এটা অরিজিনালি রয়েছে। এই ফুলটা দেখো, এই যে তোমার ডান দিকে, হ্যাঁ, ওটার জন্যই তো যাচ্ছি। ওইটার যে কি গোলাপিটা, দারুণ। সেটার হচ্ছে এটার অন্য কালার, দারুণ। অপূর্ব, একেবারে দুধে আলতা বলে এটাকেই বলে। এই গোলাপটা দেখুন কি সুন্দর। ওই দেখ, বুবু এখন রাইকে ফুল দেখাচ্ছে। দেখেছিস? এই যে রাই আছে, সবাইকে বলে দে হাই। শুভ নববর্ষ সবাইকে, শিগগিরই দেখা হবে আশা করছি। দেখা যাচ্ছে নাকি জানি না। একদম। তুই কোথায় যাচ্ছিস এখন? এখানে অরেঞ্জ গার্ডেন দেখবো বলে এলাম, কিন্তু এই ফুলের সমারোহ দেখে মন ভরে যাচ্ছে। অসাধারণ ফুলের সমারোহ, দেখুন কত ফুল। এই পথ দিয়ে নেমে এসে এই সামনে রিভার বেড, খুব সুন্দর, এখান দিয়ে নদী বয়ে যাচ্ছে, কিন্তু বেশি দূর যেতে দেওয়া হয় না, দড়ি দিয়ে এখানে আটকে দেওয়া আছে। এই দড়ির সীমানার মধ্যে থেকেই আপনাদের নদীর সৌন্দর্য উপভোগ করতে হবে। প্রচুর মানুষ এখানে রয়েছেন, নদীর তীরে বসে ছবি তুলছেন, আনন্দ করছেন। আর এই ওপর থেকে নিচ পর্যন্ত নামার প্রত্যেকটা বাঁকে বাঁকে একটি করে দোকান রয়েছে। সেখানে অরেঞ্জ জুস বিক্রি হচ্ছে, সেখানে পপকর্ন, তারপরে আখরোট, বিভিন্ন কিছু বিক্রি হচ্ছে, চাও পাওয়া যাচ্ছে। আবার ওপরে একটি রেস্টুরেন্ট দেখলাম, সেখানে তো ভাত, সবজি সব কিছু পাওয়া যাচ্ছে। তা আমরা এখানে একটু চা খেয়ে নিই। খুব সুন্দর লাগলো কিন্তু জায়গাটা, তাই না? খুব সুন্দর, খুব সুন্দর। একেবারে নদীর পাড় পর্যন্ত গেলাম, খুব ভালো লাগলো। আমরা এখন এসে পৌঁছালাম খেচিপেড়ি লেকে। এইখানে কত মাছ রয়েছে দেখুন, ওরে বাবা, প্রচুর মাছ, প্রচুর প্রচুর মাছ, প্রচুর পায়রা, প্রচুর কুকুর। খেচিপেড়ি লেকের যেখানে গাড়ি পার্কিং করা হয়, সেখান থেকে লেক পর্যন্ত যাওয়ার রাস্তাটি খুবই মনোরম। সম্পূর্ণ বন্য পরিবেশের মধ্য দিয়ে শান্ত নির্জন পথ। এই পথ দিয়ে হেঁটে পবিত্র খেচিপেড়ি লেকে পৌঁছানো যায়। এবং খেচিপেড়ি লেক পেলিংয়ের তথা সিকিমের অন্যতম পবিত্র একটি লেক। এবং শোনা যায় যে এই লেকের জলে গাছের পাতা পর্যন্ত পড়ে না, যদি পাতা পড়ে তাহলে পাখি এসে সেই পাতা মুখে করে তুলে নিয়ে যায়। এই লেকের আগে কোনো প্রবেশ মূল্য ছিল না, কিন্তু এখন প্রবেশ মূল্য ধার্য করা হয়েছে। প্রবেশ মূল্য কত নিল? 30 টাকা করে, 30 টাকা করে পার হেড প্রবেশ মূল্য। এখানে আপনাকে গাড়ি দাঁড় করাবে, সেখান থেকে প্রায় অন্তত 700 থেকে 750 মিটার হেঁটে হেঁটে যেতে হবে। এবং এই ছোট্ট ট্রেকিংটা কিন্তু খারাপ লাগবে না। বিভিন্ন ধরনের পাখির ডাক শুনবেন চারপাশে, সম্পূর্ণ জঙ্গলাকীর্ণ পরিবেশ। ওই দেখুন কীরকম পাখি ডাকছে। এই তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এই দিকে লেক। এই দেখুন, এই যে লেক দেখা যাচ্ছে। যাদের পায়ের সমস্যা তাদের কিন্তু এতটা হাঁটা একটু কষ্টকর। কিচ্ছু কষ্টকর নয়, কেননা এই পথটি একেবারে প্লেন রাস্তা, কোনো রকম সিঁড়ি নেই, এবড়ো খেবড়ো নেই, উঁচু নিচু নেই। কিন্তু কি হয়, যেটা হয় আর কি, যাদের পায়ের সমস্যা, সকাল থেকে তো প্রচুর জায়গায় হাঁটা। এবং এই যে খেচিপেড়ি লেকটা, এটা হচ্ছে লাস্ট পয়েন্ট। হ্যাঁ, এরপরে আর রাস্তা নেই। তো কি হয়, সকাল থেকে হাঁটতে হাঁটতে তাদেরও তো পায়ে একটা
কষ্ট হয়, সেই জন্য এই লেকে সে অনেকের মুখেই শুনছি আর যাব না। দূর না না, থেকে দেখেই ছোট তারা চলে যাচ্ছে। ছোট একটু ট্রেল, এটা হেঁটে আসবেন, তারপরে এই পবিত্র লেক এটা দর্শন করবেন, ভালো লাগবে খুব। আর লেকের এখানে দেখুন, লেকে প্রবেশের মুখে এই যে প্রেয়ার হুইল রয়েছে, যেটা আমি এখন নাড়াবো। পুরো লেকের এই পাশটা ধরে দেখুন কত প্রেয়ার ফ্ল্যাগ লাগানো রয়েছে। এইখানে অনেকগুলি খাদা বাঁধা রয়েছে। হ্যাঁ, ওই লেকটাই এটা, ওটাই এটা। এখানে একটি চোরতেন রয়েছে এবং গুরু রিচেনপোর স্ট্যাচু এখানে রয়েছে, আর এদিকে ওম মণি পদ্মে হুম মন্ত্র লেখা রয়েছে। এই পথ দিয়েও হেঁটে যাওয়া যায়, এই পথ দিয়ে যদি হেঁটে যান, চলুন যাই। এই পথ দিয়ে হেঁটে গেলে পরপর অনেকগুলি প্রেয়ার ফ্ল্যাগ এখানে লাগানো রয়েছে। এই জঙ্গলের মধ্য দিয়ে পথ, যে প্রেয়ার ফ্ল্যাগগুলি আমরা দূর থেকে দেখছিলাম। বেশ সুন্দর লাগছে না দেখতে দারুণ জায়গাটা? লাগছে জায়গাটা। জায়গাটা কি কালারফুল, খুব সুন্দর লাগছে। थोड़ा सा जाएंगे, जाएंगे, अच्छा आप जाएंगे, कंपनी चाहिए, चलिए चलिए। हाँ, थोड़ा सा सुनसान জায়গা है। দারুণ এই পথটা। এই দেখুন আমাদের স্বর্গের পথ দেখিয়ে নিয়ে চলেছে। সবাই এদিক দিয়ে যাচ্ছে। সবাই এদিক দিয়েই যাচ্ছে, ওরা দেখিয়ে দিল যে এই পথ দিয়ে যেতে হবে। দেখো কত সুন্দর জায়গাটা, ও মা, কি অপূর্ব জায়গাটা দেখুন, কত প্রেয়ার ফ্ল্যাগ এখানে, কি অসাধারণ। ওরা আমাদের পথ দেখিয়ে নিয়ে এলো, দেখুন কি সুন্দর জায়গাটা। Beautiful ना? क्या बहुत सुंदर है इधर। बाप रे बाप। এই খেচিপিটি লেকের পাড়ে এই অপূর্ব সুন্দর জায়গাটাতে এসে কিছুক্ষণ দাঁড়াবেন, দেখবেন কি অসাধারণ লাগবে। এত ফ্ল্যাগ আর এত কালারফুল, সত্যিই তাই, মানে একদম দেখে মন ভরে যায়। কি শান্ত নির্জন। অ্যাকচুয়ালি ওদের এই ফ্ল্যাগগুলো শুধু যে উইশ করবার জন্য লাগায় তা না, ওনারা মনে করেন যে এই যে বাইরের যে দূষিত হাওয়া, যেটাকে বলে কি বলবো, মানে আমাদের শরীরের জন্য যেগুলো দূষিত, সেই হাওয়াটাকে প্রোটেক্ট করে এই ফ্ল্যাগগুলো। ওদের এটা একটা বিশ্বাস। বিশ্বাস। আমরা হ্যাঁ, এনারা এসছেন মহারাষ্ট্র থেকে। মহারাষ্ট্রের এনারা ছত্রপতি সম্ভাজিনগর থেকে এসছেন, মানে আগে যার নাম ছিল ঔরঙ্গাবাদ, সেখান থেকে এসছেন। এবং আমরাও তো নভেম্বর মাসে গিয়েছিলাম অজন্তা, ইলোরা, ঔরঙ্গাবাদ, এই সকল জায়গাগুলিতে। ওনারাও আমাদের সাথে এসেছেন এই পর্যন্ত। তো এখান আসলে পর্যন্ত এখানে বেশি কোনো মানুষ আসে না, তো ওনারা বললেন আপনারা যাচ্ছেন তো আমরাও যাব। খুব ভালো লাগলো। क्या नाम है, आप बताइए। Hi, my name is Rupali and he's my husband Kishore. Yes, yes. Okay. We are from Maharashtra. बहुत अच्छा लगा। बहुत अच्छा लगा हमें भी आपसे बहुत मिलके। अच्छा लगा। অনেক জায়গায় লক্ষ্য করেছি ওনারা পাহাড় থেকে এই গাছগুলো কেটে আনেন। এটা পাইন গাছই মনে হচ্ছে, পাইনের পাতা। সন্ধ্যাবেলায় ধুনো দেওয়ার জন্য এই পাতাগুলো ওনারা জ্বালান আর কি, আগুন দিয়ে। খুব সুন্দর একটা সময় কাটালাম।
এখন আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ফলসের দিকে। এইখানে রাস্তাটার কন্ডিশন খুব একটা ভালো নয়। খুব একটা ভালো নয় মানে কি, ভালোই নয়। এই যে দেখতেই পাচ্ছেন গাড়ির মধ্যে কীরকম দুলুনি হচ্ছে, এবং এই পথ দিয়ে আপনাদের কাঞ্চনজঙ্ঘা ফলস যেতে হবে। কিন্তু সেটার থেকেও আরেকটা কথা, যে এনাদের সাইট সিইংয়ের টাইম হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। তার মধ্যেই আপনাকে এই বিভিন্ন যে স্পটগুলো, যেগুলো ভিডিওতে দেখাচ্ছি, সেইগুলো আপনাদের ঘুরতে হবে। আর এই জায়গাগুলো ঘুরতে ঘুরতে যদি ধরুন আপনার সময় শেষ হয়ে গেল, মানে 4টে বেজে গেল, তখন কোনো জায়গায় যেতে গেলে আপনাকে কিন্তু এক্সট্রা টাকা দিয়ে যেতে হবে। সেটা বিভিন্নভাবে বার্গেনিং হয়, সেটা কখনো 500, কখনো 1000, বিভিন্ন রকম বার্গেনিং হয়। তা এই যে আমরা কাঞ্চনজঙ্ঘা ফলস যাচ্ছি, এটাও কিন্তু ওই রকমভাবেই, কেননা অলরেডি 4টে প্রায় বাজতে চললো। আমরা অবশেষে এসে পৌঁছালাম কাঞ্চনজঙ্ঘা ফলস। এইটা কাঞ্চনজঙ্ঘা নয়, ওনাদের জিজ্ঞেস করলাম এখানে সিঁড়ি আছে। আচ্ছা, সিঁড়ি দিয়ে উঠে এই পাহাড়টার পেছনে কাঞ্চনজঙ্ঘা ফলস। এইটাও তো খুব সুন্দর। তাহলে এই পাশের সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। চলো সিঁড়ি দিয়ে উঠে যাই। 20 টাকা টিকিট, 20 টাকা করে টিকিট নাও, টিকিট নাও। অনলাইন হোগা? এখানে সব জায়গাতেই টিকিট রয়েছে, কিন্তু বেশিরভাগ জায়গাতেই কিন্তু অনলাইনে পেমেন্ট হয় না, কেননা কানেক্টিভিটিও পাওয়া যায় না আর পেমেন্টও নেয় না। সব জায়গাতেই প্রায় ক্যাশে পেমেন্ট নেয়। একমাত্র এখানে দেখলাম যে কাঞ্চনজঙ্ঘা ফলসে 20 টাকা করে, এটা অনলাইনে। আর দেখুন এসে পৌঁছে গেছি, কি অসাধারণ ফলস। কেমন খুব সুন্দর, ভাবতে পারিনি এত জল পাবো। দেখুন কি অসাধারণ জলরাশি। আসল কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি বলে আর দুঃখ রইল না। কাঞ্চনজঙ্ঘা ফলস দেখে মন একবারে খুশি হয়ে গেল। দারুণ দারুণ এনজয় করলাম। দেখুন অরিন্দ সাহসে ভর করে কোথায় যাচ্ছে। ওরে বাপরে বাপ, সাহসে ভর করে মানে কি, আমার কি সাহস নেই নাকি? কি সব বলে। দারুণ লাগছে, দারুণ, কত সুন্দর ফলস, সত্যিই তাই, অসাধারণ লাগছে, অপূর্ব। যাকে বেশি সাহস দেখিয়ে জামা কাপড় ভিজিও না। এই কাঞ্চনজঙ্ঘা ফলসের এখানে দু একটি কেনাকাটার দোকান রয়েছে, এবং আমরা আমাদের পারফরমেন্স সেখানে দেখাচ্ছি। ওই যে রায়ের দুটো টপ নিলাম কানের, কারণ হচ্ছে রায়ের প্রচণ্ড পছন্দ এই ছোট ছোট কানের দুল। খুব মিষ্টি লাগলো আমার দুটো, তো নিয়ে নিলাম রায়ের জন্য। মাত্র 50 টাকা করে। এই যে পুচকি পুচকি, দেখা যাবে না কিন্তু নিলাম, ও খুব পরে এগুলো। এই ম্যাডাম ভারতবর্ষের যে রাজ্যে যাবেন সেই রাজ্যে গিয়ে ইনি ফুচকা টেস্ট করবেন। হ্যাঁ, কিন্তু আমি এটা শিকারই যাই, আমাদের কলকাতার মতো কোনো জায়গায় ফুচকা হয় না, কিন্তু আমি দেখি যে শিল্পটাকে বিভিন্ন স্টেটে কিভাবে নিজেদের মতো করে বানায়। এই জন্য আমি ফুচকাটাকে টেস্ট করি। একমাত্র পাটনায় যখন গিয়েছিলাম, মানে বিহারে, তখন দেখেছিলাম ওরা খুব ভালো ফুচকা বানায়। তো যাই হোক, তাতে কি, খেয়ে দেখি। ও, আর এখানে এরকম ভাবে জল দিয়েছে, কেমন কেমন। প্রচুর মশলা, গাদা গাদা মশলা। আসলে টক জলটা ওরা একটা মশলা দিয়ে বানালো, তেঁতুল নয়। আমি আর ওটা খাবো না, শুকনোই খাই। শুকনোটা ঠিকঠাক, আমার ভীষণ ভালো লাগে। মানে আমি খালি পেটে ফুচকা খেতে পারি, ভরা পেটে ফুচকা খেতে পারি, ডিনারে ফুচকা খেতে পারি। আমি রাইকে বলি আমায় কিচ্ছু দিতে হবে না, আমায় খুশি করতে গেলে একটু ভালো ফুচকা খাবে, তাহলেই হয়ে যাবে।
মেঘ বৃষ্টি কোনো কিছু ছাড়াই সারাটা দিন কিন্তু আমরা ভালোই ঘুরে এলাম এবং এখন ফিরে এলাম হোটেলে। আবার আগামীকাল সকালবেলায় বেরোবো। আজকে 16ই এপ্রিল 2026, পেলিংয়ে আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা এখন এসেছি ব্রেকফাস্টের টেবিলে। গুড মর্নিং। আর আজকেও যথারীতি মেঘলা আকাশ, সকাল থেকেই কাঞ্চনজঙ্ঘা বা অন্যান্য দ্রষ্টব্য কোনো কিছুরই দেখা নেই। তো যাই হোক, আমরা এখন ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। আমাদের আর দু একটি সাইট সিইং বাকি আছে, সেগুলি আপনাদের দেখাবো। আজকে ব্রেকফাস্টে আমরা নিয়েছি ভেজ স্যান্ডউইচ আর তার সাথে বয়েলড এগ, আর এখানে যা যা সস এবং অন্যান্য বিষয়গুলি দেওয়া রয়েছে। এখন আমরা এসে পৌঁছলাম সিটকিয়ং টুলকু বার্ড পার্ক এবং রাবডেন্সে গেজিং রুইন্সের সামনে। এই দুটি একই জায়গাতে। এই দিকে হচ্ছে বার্ড পার্ক এবং এই দিক দিয়ে রাস্তা গেছে রুইন্সের দিকে। আমরা আগে বার্ড পার্কটি দেখে নিই। এখানে প্রবেশ মূল্য 100 টাকা করে, আর গাড়ির পার্কিংয়ের জন্য লাগবে 30 টাকা। মানে আমাদের লাগলো মোট 230 টাকা। এই বার্ড পার্কে ঢুকতেই কিন্তু বিভিন্ন পাখির ডাক শোনা যাচ্ছে, আর বিভিন্ন স্পিসিসের নাম লিখে সেই স্পিসিস সম্পর্কিত সংক্ষিপ্ত বিবরণ দিয়ে এখানে তার ছবি দেওয়া রয়েছে। গাছের বিভিন্ন ফুলের তারও ছবি দেওয়া রয়েছে। এখানে একটি ভিউ পয়েন্ট করা রয়েছে, আর এই জঙ্গলের মধ্যে দিয়ে খুব সুন্দর হাঁটা পথ। আর এই একই পথে রাবডেন্সে রুইন্স, এই দিক দিয়ে বার্ড পার্ক, আর এই দিক দিয়ে এই রাবডেন্সে রুইন্সের দিকে যাওয়ার রাস্তা। এই বার্ড পার্ক সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। থ্যাংক ইউ। প্রচুর পাখির ডাক শুনছি। জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর। আর ওপরটা একটু দেখো কি সুন্দর, ছাতা দিয়ে তৈরি করা একটা ব্রিজ, তার ওপরটা শেডটা করা হয়েছে ছাতা দিয়ে। দারুণ লাগছে। এই জায়গাটি হলো ভিউইং ডেক। এইখানে দাঁড়িয়ে এই পার্কের চারিপাশের দৃশ্য খুব সুন্দর দেখা যায়। এখানে আসলে মুক্ত পরিবেশে পাখি থাকে না, ওই খাঁচার মধ্যেই আটকে রাখা হয়। ওই চিড়িয়াখানা, চিড়িয়াখানা। বার্ড মানে শুধুমাত্র পাখিদের জন্য। হ্যাঁ, খোলা আকাশে পাখিদের যে উন্মাদনা, পাখিদের যে বিচরণ, সেইটা নয়। এই নির্দিষ্ট পরিসরে এই রকম খাঁচার মধ্যেই আটকে রাখা। খাঁচায় আটকে রাখা পাখি আমার সত্যিই দেখতে ভালো লাগে না। আমারও ভালো লাগে না। গাছের ডালে যত সুন্দর লাগে, অনেক কাছ থেকেও দেখা যায়। এই যে পাখি এখানে জল খাচ্ছে, দেখুন। এই যে সামনে যেও না, উড়ে যাবে। এত কাছ থেকে সরাসরি পাখি দেখা কিন্তু অন্য জায়গায় হয় না, এখানে সেটি হয়। কিন্তু এর ওড়ার আকাশ নির্দিষ্ট। জায়গাটা কিন্তু খুব সুন্দর, কিন্তু এই খাঁচাতে বন্দি পাখির ছবি তুলতে আমার একদম ভাল লাগে না। এমনি যে এরা ডালে গাছে গাছে ঘুরে বেড়ায় সুন্দর, তখন ছবি তুলতে খুব ভালো লাগে। আর এখানের খাঁচাটা হচ্ছে অনেকটা বড়, মানে ওরা উড়ে যেতে পারে অনেক ভালোভাবে, কিন্তু ওই বন্দি অবস্থাতেই অনেক দূরে দূরে বসে আছে, কিন্তু ওটা খাঁচা। গোল্ডেন ফিসেন্ট, মেল গোল্ডেন ফিসেন্ট, এগুলো। খাঁচার পাখিটি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। এইখানে প্রচুর অর্কিড রয়েছে, দেখেছো এখানে কত অর্কিড। এই খাঁচাটিতে রয়েছে বিভিন্ন প্রজাতির ময়ূর। কন্যাকুমারীতে গিয়ে এত ময়ূর দেখেছে। আমাদের কন্যাকুমারীর ভিডিওতে দেখবেন যে কি সুন্দর ময়ূরের নাচ দেখা গেছে। আমি প্রতিদিন 3 দিন ছিলাম কন্যাকুমারীতে, প্রতিদিন ভোরবেলায় ওদের একটা করিডোর মতো ছিল, সেখানে গিয়ে ভিডিও তুলতাম। অসাধারণ নাচ, এক একটা ময়ূর 3 মিনিট 4 মিনিট করে নাচতো, আর আমি সেটা তুলতাম। আমার দেখা জীবনের শ্রেষ্ঠ ময়ূর নৃত্য আমি দেখে নিয়েছি।
মানে এই ময়ূর আর ভালো আর লাগে না। ভালো ওই খোলা এমনিতেই আমার আকাশের খাঁচার পাখি ভালো লাগে না। খোলা আকাশের নিচে যা দেখেছি, এই যে এটা দেখো, এই যে এই দেখুন, বাচ্চাদের জন্য ঠিক আছে। বার্ড পার্ক দেখে নিয়ে এখন আমরা যাচ্ছি রাবডেন্সের রুইন্সের দিকে। এই বার্ড পার্কের যে এন্ট্রি গেট সেখান থেকে 500 মিটার মতন দূরত্ব, এই জঙ্গলের মধ্য দিয়ে পথ। এই পাশেই হচ্ছে বার্ড পার্কের এই যে ফেন্সিং, আর এই পাশ দিয়ে যাওয়ার রাস্তা। খুব কম মানুষই আসেন এই পথে, বেশিরভাগ মানুষই ওই বার্ড পার্কটি দেখেই ফিরে যান। কিন্তু এই রাবডেন্সের রুইন্স, এটি হলো সিকিমের প্রাচীন রাজধানী, মানে বর্তমানে রাজধানী গ্যাংটক, তার আগে এইখানে সিকিমের রাজধানী ছিল, সেটা সপ্তদশ শতকে। কিছুটা এসে দেখবেন যে এখানে মিনিস্ট্রি অফ কালচারের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বোর্ড রয়েছে। এই দিক দিয়ে একটা রাস্তা গেছে, এই দিক দিয়ে একটা রাস্তা গেছে, আর এই রুইন্স হচ্ছে ওপরে। আপনি এদিক দিয়েও যেতে পারেন, এই পাশ দিয়েও যেতে পারেন। তো আমাদের সাথে আরও দুজন যাচ্ছেন, আমরা এই দিকে এই রাস্তাটাই ধরছি। চলিয়ে ইস রাস্তা সে যাতে হ্যায়, দেখতে হ্যায়, চলিয়ে। এই বনপথে যেতে যেতে কত সবুজ সবুজ উপহার। তারপরে আর জানো না, আর জানলেও গেও না, কারণ আবার কপিরাইট দিয়ে দেবে। সিকিমের এত জায়গায় ঘুরছি, কিন্তু ওয়েস্ট সিকিমের মতন গ্রিনারি আর কোনো জায়গায় নেই। এত সবুজ, মানে চিন্তা করা যায় না। এখানে লেখা রয়েছে, দিস মনুমেন্ট হ্যাজ বিন ডিক্লেয়ার্ড টু বি অফ ন্যাশনাল ইম্পর্টেন্স আন্ডার দ্য অ্যানশিয়েন্ট মনুমেন্টস অ্যান্ড আর্কিওলজিক্যাল সাইটস অ্যান্ড রিমেন্স অ্যাক্ট 1958। আরে তুমি যাও না আগে, কেন ভয় লাগছে? আমি তো তাই জন্য একা যাচ্ছি পেছনে। ভয় কিসের? এই সামনে গিয়ে কি দেখবো না দেখবো সেটা বড় কথা নয়, কিন্তু এই পথটিই অসাধারণ। গাছের থেকে পাতা ঝরে পড়ছে, আর নিচে একটু স্যাঁতস্যাঁতে মাটি, যেহেতু বৃষ্টি হয়েছে, আর তার ফলে খসখস শব্দটা কিন্তু পাতার পাওয়া যাচ্ছে না, কিন্তু গাছের পাতা ঝরার দৃশ্য অসাধারণ। আর দেখুন কি সুন্দর, গাছের ডালের ফাঁক দিয়ে রোদ এসে পড়েছে। এগুলোই তো দেখার, এই বনপথটাই অসাধারণ। এই পথ দিয়ে যেতেই ভালো লাগে, আমার এই পথ চলাতেই আনন্দ। কি অসাধারণ লাগছে না? অপূর্ব লাগছে। গাছের ডালের ফাঁক দিয়ে কেমন রোদের কিরণ আর মাটিতে পাখি পড়ছে। ডাকছে বিভিন্ন রকম, এটা আরো ভালো লাগছে। আর আপনাদের যে দেখাচ্ছিলাম, ওই নিচে দুটি রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে। এই দেখুন দ্বিতীয় পথটি এই পাশ দিয়ে এসেছে, আর আমরা যে পথ দিয়ে এলাম, এই দুটি পথ এসে এইখানে মিশে এই দিকে গেছে। এই পথটি কিন্তু মাটির নয়, এখানে পাথর দিয়ে বাঁধানো রয়েছে। আর এখানে লেখা রয়েছে, অ্যানসিয়েন্ট সাইট ইজ অনলি 100 মিটার অ্যাওয়ে। বাহ, চলেই এসছি। আর আমাদের পথপ্রদর্শক তিনিও চলেছেন আমাদের সাথে। এই আমরা এসে পৌঁছে গেলাম সিকিমের প্রাচীন রাজধানীতে। জায়গাটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে, যার জন্য দেখুন কি সুন্দর করে বাঁধিয়ে রাখা রয়েছে। এখানে ঢুকেই দেখবেন সামনে একটি স্তূপা বা চর্তেন। এই পথটা দিয়ে আসতে কেমন লাগলো বলো? অসাধারণ লাগলো। মানে আমি প্রথমে ভাবছিলাম যাব না, কিন্তু কিছু দূর যাওয়ার পর ক্যামেরাটা যখন তুললাম, মনে হলো এই পথটা যদি না যাই মিস করব।
এত সুন্দর ক্যানোপি, আর এই ট্রেলটা স্যাঁতস্যাঁতে একটা একটা বুনো গন্ধ, একেবারে প্রকৃতির একদম কোলে চলে এসছে যেন মনে হচ্ছে। নিবিড়ভাবে প্রকৃতিকে যেরকম পাওয়া বলে না, এই রাস্তাটা দিয়ে আসলে সেইভাবে আপনি প্রকৃতিকে কাছে পাবেন। এইখান দিয়ে এসে এই দিকটিতে মুক্ত আকাশে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু এখন আকাশ মেঘে ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না। এই অংশে রয়েছে কতগুলি স্তূপা, পরপর 3টি স্তূপা এখানে রয়েছে। সিকিমের প্রাচীন রাজধানী এবং সিকিমের যে চগিয়াল রাজবংশ রাজত্ব করত, সেই চগিয়াল রাজবংশের রাজা দ্বিতীয় তেনসুং নামগিয়েল, তিনি এইখানে এই রাজধানী স্থাপন করেন 1670 থেকে 1814 খ্রিস্টাব্দ। এই সময়কালের মধ্যে এইখানে সিকিমের রাজধানী ছিল এবং পরবর্তীকালে নেপালি গোর্খাদের আক্রমণে এই অঞ্চলটি ধ্বংস হয়ে যায় এবং এখান থেকে রাজধানী স্থানান্তরিত হয় গ্যাংটকে। আমার এই জায়গাটা এসে একটা কথাই মনে হচ্ছে বারবার, যে 500 বছর আগেকার এই জায়গাটা ধ্বংস হয়ে গেছে, কিন্তু কি সযত্নে পরিপাটি করে ওনারা রেখেছেন। আমাদের পশ্চিমবঙ্গে এরকম অনেক জায়গা আছে যেখানে ভগ্নাবশেষ আছে, কিন্তু তাতে গাছপালা জন্মে, মানে সেখানে সাপ খুব একেবারে বংশবৃদ্ধি করেছে। এই জায়গাগুলো এরকম সুন্দর করে কত পর্যটনে, কত 100 টাকা করে টিকিট কেটে মানুষজন আসছেন, দেখছেন, কিছুই না। কিন্তু এই যে একটা নিজের রাজ্যের কথা বিভিন্ন মানে দেশের বিভিন্ন মানুষের কাছে পৌঁছাচ্ছে, এটাই তো অনেক বড় কথা। তোমার মনে আছে আমরা কিছুদিন আগে যে ঝাড়গ্রামে গিয়েছিলাম, একদম ঝাড়গ্রামের যে রাজপ্রাসাদ কি তারপরে আমরা যে গড়পঞ্চকোটে গিয়েছিলাম, গড়পঞ্চকোটের যে সেখানকার যে অবস্থা, কি ভয়াবহ অবস্থা। সাপ কোপ, একেবারে বট গাছ উঠে, কোনো ধরনের মেইনটেনেন্স নেই, কোনো মেইনটেনেন্স নেই। দেখুন এই জায়গাগুলি কত সুন্দর করে সাজিয়ে রাখা, কি সুন্দর করে সাজিয়ে রাখা, এটাই দেখার। এত দূর উঠে এসে আপনি এই যে শান্তিটা পাবেন, মনে হবে যে এখানে দুদণ্ড বসি, এটাই বড় ব্যাপার। এমনকি এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে, ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা রয়েছে, সবকিছু। খুব ভালো লাগলো জায়গাটায়। প্রথমে বলছিলাম আসবো না, কিন্তু না আসলে সত্যি মিস করতাম। আমাদের ভারতবর্ষে কত সুন্দর সুন্দর জায়গা আছে, সত্যিই তাই। এই অজানা জায়গাগুলোকে এক্সপ্লোর করতে সত্যি খুব ভালো লাগে। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হওয়ার পন্থী। এখন এই সুন্দর বনপথ দিয়ে আবার আমরা ফিরে যাই এবং তার সাথে সাথেই আমরা শেষ করছি আমাদের আজকের পেলিং ভ্রমণের ভিডিও। আর আমাদের এই পেলিং ভ্রমণ আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বরাবরের মতন আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।